আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কুরুচিপূর্ণ স্লোগান যারা দিচ্ছে তারা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ সুগম করে দিচ্ছে। তারা বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও ডক্টর AJM জাহিদ হোসেন এসব কথা বলেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। সারা দেশের প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, পরিস্থিতি অবনতি হলেও নির্লিপ্ত প্রশাসন। আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার এই আয়োজন ছাত্র দলের। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের ধীরগতির কারণে আগস্টের আগে জুলাই সনদ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জুলাইয়ের ঐক্যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদলের সংবাদ সম্মেলন থেকে বলা হয়, কারো উস্কানিতে নেতাকর্মীরা যাতে পা না দেয়। আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি মাঠ পরিদর্শন করেন নেতাকর্মীরা। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশ করতে জুলাই পদযাত্রার কর্মসূচির 15তম দিন মঙ্গলবার বরিশালের কর্মসূচিতে তিনি কথা বলেন। এনসিপি প্রধান অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। রাতে শহরের হাসপাতাল রোড থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। পরে ফজলুল হক এভিনিউতে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে ভোলায় পদযাত্রা ও পথসভায় অংশ নেন এনসিপির তরুণ নেতারা। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম, কিন্তু বরিশালবাসী গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি। রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে একমত অধিকাংশ রাজনৈতিক দল বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনা শেষে তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, এখনও আলোচনা শেষ হয়নি। আগামী সপ্তাহে কিছু বিষয় নিষ্পত্তি এবং অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলী রিয়াজ দৃঢ় কণ্ঠে
কণ্ঠে জানান, ঐকমত্য কমিশনের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সবাই মিলে এক জায়গায় আসা। দলগুলো উপলব্ধি করছে, সহযোগিতা করছে বলে জানান তিনি। আজকের আলোচ্য বিষয় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব। সময় স্বল্পতার কারণে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা হলেও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট বিষয়টি আপনারা বোধহয় জানেন, কিন্তু অনেক আগে থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নিযুক্ত হবেন, কিভাবে নিয়োগ করা হবে সেটা নিষ্পত্তি করতে পারব। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কোনো না কোনোভাবে এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জুলাই শহীদ দিবস স্মরণে 16 জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত দেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল সারা দেশে মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর আগে সরকার প্রতি বছর 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গত বছরের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আগামী 5 আগস্ট এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে। কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে তা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ডাকা হবে না। ব্যয় হবে প্রায় 111,19,81,000 টাকা। মঙ্গলবার সকালে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। জুলাই স্মৃতিঘর, যেটা স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেয়া হয় এই বৈঠকে। পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেন তো কারা কারা কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলি রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো, এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইস্যু লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইন এটার পর্যালোচনা করবে এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। একই দিনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় এবছরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় গেলবারের চেয়ে 5 লাখ বাড়িয়ে 55 লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে চাল দেবার সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। 15 টাকা কেজিতে 30 কেজি চাল প্রতি পরিবার মাসে পায় এবং 55 লক্ষ পরিবার সারা দেশে পাবে। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। দুই উপদেষ্টাই দাবি করেন বর্তমানে চাল, ডাল, গম সহ দেশে খাদ্য মজুদ স্থিতিশীল। জানান তারপরও বন্যার আশঙ্কা মাথায় রেখে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানান। এর আগে গত মে মাসে মালয়েশিয়ার সাথে বৈঠকের পর গত 10 জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল। সামনের মাসে আরো বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য এবং বিশ্বের আরও 5টি দেশে ভোটার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দুপুরে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AM হুমায়ুন কবির এসব কথা জানান। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে। আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। 463 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এই সময় তিনি আরও জানান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শামীম ওসমান ক্ষমতার অপব্যবহারপূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমা ওসমান সঙ্গতিবিহীন 3,09,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, 8টি ব্যাংক হিসাবে 24,66,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% অতিরিক্ত ট্যারিফ মোকাবেলায় সরকারকে সমন্বিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA, BKME এর সভাপতি সহ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আমির খসরু জানান, যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ফলে শুধু $8 বিলিয়ন রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে না, এর সাথে জড়িত প্রায় 15 থেকে 16 লাখ পোশাক শ্রমিক তাদের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় পড়বে। শুল্ক আরোপের সাথে নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয় জড়িত থাকতে পারে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। জানতে হয় এটার উপর আমরা আগামী দিনে, যেহেতু একটা নন ডিসক্লোজারের ব্যাপার আছে এখানে, সুতরাং এই বিষয়গুলো পাবলিকলি আলোচনা করা ঠিক হবে না। আমরা সরকারকে সমর্থন দিয়ে, আমরা চাই সরকারকে সমর্থন দিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি। ভিয়েতনাম সহ অন্যান্য যারা কম্পিটিটর আছে বাংলাদেশের সাথে, তাদেরকে বিবেচনায়ও রাখতে হবে ট্যারিফটা। কারণ তাদের ট্যারিফ যদি আমাদের চেয়ে কম হয় তাহলে তো আমাদের পক্ষে কম্পিট করা খুব কঠিন হবে। প্রবাসের খবর। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সমিতি। এনটিভি কাতার প্রতিনিধি জানান, কাতারস্থ কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী শামীমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আরিফ মজুমদার। বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আহ্বায়ক AKM আমিনুল হক, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হাজী বাশার সরকার, প্রবাসী কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও কুমিল্লা সমিতির সহসভাপতি আবুল কালাম। রাষ্ট্রদূত নজরুল ইসলামের বিগত 2.5 বছরের কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি 22 পেরিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। 22 বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। জনপ্রিয় চ্যানেলের 23 বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি ফোরাম UAE। অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটিকে উত্তরীয় পরিয়ে দেন এনটিভির প্রতিনিধি মামুনুর রশিদ ও জাহিদ হাসান সুমন। অনুষ্ঠানে সংগ্রাম করে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা এক গর্বিত পিতা এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারী এক প্রবাসীকে এনটিভির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও আমিরাতের 5টি প্রদেশ থেকে 5 জন স্বল্প আয়ের প্রবাসীকে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এনটিভি ফোরাম UAEর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান, UAE বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার এবং এনটিভি ফোরাম UAEর উপদেষ্টা আব্দুল করিম। এনটিভির প্রতি আমার আহ্বান থাকবে তারা যাতে সেই ধারাটা অব্যাহত থাকবে এবং প্রবাসী সংশ্লিষ্ট প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরে যাতে তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনটা অব্যাহত রাখে। বাংলাদেশের জনমানুষের কথা বলেছে, সেই সমৃদ্ধ অতীতের আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ভবিষ্যতের দিনগুলোতেও দীপ্ত পদভারে এগিয়ে চলুক। যারা রিয়েল ফেসিস্ট, আমি আমার এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই যে বিগত দিনে সংযুক্ত আমিরাতে একটি অত্যন্ত সুন্দর পরিবেশ ছিল, সেটা এই বিগত বেশ কিছু বছর যাবৎ এইটা যারা সৃষ্টি করেছে তারা এর পিছনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পিছনে কোল নেড়েছেন এবং কাজ করেছেন, তারা কিন্তু এর জন্য দায়ী। যতগুলো প্রোগ্রাম হয়ে আসছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্মত একটা প্রোগ্রাম আমরা করেছি দীর্ঘদিন থেকে। আশা করি আরও সামনের দিকে যদি আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা থাকে তো এনটিভি সবসময় এই ধরনের ভালো ভালো প্রোগ্রামগুলো উপহার দেবে। অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, সুস্থ বিনোদন এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবারে বিপিএলে ফিক্সিং ঠেকাতে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাহায্য নিতে পারে গভর্নিং কাউন্সিল। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুল আনাম। টিমের যে মডেলটা হবে সেই মডেলে তো এমন কিছু থাকতে হবে যাতে ফ্যান বেসটা কন্টিনিউ করে, কারণ ফ্যান বেসটা যদি কন্টিনিউ না করে এ ধরনের অনেক আলাপ আলোচনা এসছে, দলের নাম পরিবর্তন হয়েছে, প্লেয়ার প্রতি বছর নতুন নতুন প্লেয়ার এসছে, সেখানে একটা কন্টিনিউটি করার দরকার আছে। কন্টিনিউটির মাধ্যমেই একটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।